কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নাই, সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে। যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে তিনিই আবার মানবাধিকার কমিশনের বাছাই কমিটির মধ্যে আছেন। যারা চিন্তা করছেন যে সংস্কারকে এবার পাশ কাটিয়ে যাবেন, জনগণকে আবারও প্রতারণার একটা ফাঁদে ফেলবেন, এবার আসলে মনে হয় পার পাওয়ার উপায় নাই। মন্ত্রী যখন কার অধিকার হরণ করে নিবে, মানবাধিকার লঙ্ঘন করবে, তার জবাবদিহিতা কে নেবে? ক্যাবিনেটের জবাবদিহিতা নেওয়ার কথা পার্লামেন্টের, কিন্তু পার্লামেন্টেরও হাত পা বাঁধা। প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা কৃষককে এফেক্ট করবে না, কৃষককে প্রভাবিত করবে না? তাহলে সংবিধানে যেভাবে আছে, যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নাই, কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে, সেই দুর্নীতি দমন কমিশনারকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে। আমার যিনি নিয়োগকর্তা তার জবাবদিহিতা আমি নিশ্চিত করব, সেটা এখন বর্তমানে সংবিধানের বিধান। এটার বাস্তবতাও তো আমরা দেখেছি, এটা তো কাজ করেনি। দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নাই, সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ব্যবস্থায়, বর্তমান সংবিধানে যে ব্যবস্থাগুলো আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার মেকানিজমগুলো খুবই দুর্বল। যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে তিনিই আবার মানবাধিকার কমিশনের বাছাই কমিটির মধ্যে আছেন। মানবাধিকার কমিশন যে ইনভেস্টিগেট করবেন যদি কোনো মন্ত্রী বা কোনো আমলা কার অধিকার হরণ করে, সেই মানবাধিকার কমিশনারের নিয়োগ হয় একটা বাছাই কমিটির মাধ্যমে। বাছাই কমিটিতে কারা আছেন? বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী, বাছাই কমিটিতে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে আছে স্পিকার, সংসদের স্পিকার থাকবেন, আইন কমিশনের প্রধান থাকবেন, এবং স্পিকার দুজনকে মনোনয়ন করবেন যারা একজন দলের এবং আরেকজন বিরোধী দলের। তো এখানে তো আর নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো মেকানিজম নাই। যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে চোর ধরার, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাত ধরার, চোর এবং ডাকাত তাকেই নিয়োগ করছে। এটাই তো আমাদের বর্তমান সংবিধানের নিয়ম আছে। মানবাধিকার কমিশনের, দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগকর্তা তাদের যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছেন। এই জন্য তো এই ব্যবস্থা কাজ করছে না। এই ব্যবস্থাগুলো পরিবর্তনের কথা আমরা বলছি। যখন বছরের পর বছর দুর্নীতি হচ্ছে, দুর্নীতির কারণে আমাদের দৈনন্দিন পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন আনকন্ট্রোলেবল হচ্ছে। যখন দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায় সেটা কৃষককে এফেক্ট করে না, প্রভাবিত করে না। দাম বাড়ে, ইনফ্লেশন হয়, কিন্তু কৃষক তো তার পণ্যের ন্যায্য মূল্য তিনি নিজে নির্ধারণ করেন না। ওনার যে ইকুইপমেন্ট দরকার, সারের দাম বাড়ে, বিভিন্ন জিনিসের দাম বাড়ে, কিন্তু ওনার যে পণ্য, কৃষি পণ্য উনি উৎপাদন করেন সেটার মূল্য আবার নির্ধারণ করার এখতিয়ার কৃষকের নাই। সরকার যখন পণ্য নেয়, প্রকিওর করে, তখন এই বছরও কৃষকের থেকে সরাসরি নেওয়ার চেয়ে মিল মালিকদের থেকে বেশি নেয়ার ব্যবস্থা করেছিলেন। কেন? কৃষকদের থেকে সরাসরি তো বেশি নেওয়ার কথা, কিন্তু মিল মালিকদের থেকে বেশি নেওয়ার একটা কারণ হচ্ছে এই মিল মালিকরা এগেন রাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে থাকে। এরপর আসি বিচার বিভাগে। বিচার বিভাগে আমাদের প্রধান বিচারপতি তিনি নিয়োগপ্রাপ্ত হন আমাদের রাষ্ট্রপতির পরামর্শে, রাষ্ট্রপতি আবার নিয়োগপ্রাপ্ত হন জাতীয় সংসদে যারা এমপি আছেন তাদের পরামর্শে। এই যে চিন্তা করা যে জনগণ সংস্কার বোঝে না, জনগণ পরিবর্তন বোঝে না, এটা খুবই পেট্রিয়ার্কাল একটা ধারণা এবং এটা আসলে বাস্তবসম্মত না। যারা চিন্তা করছেন যে সংস্কারকে এবার পাশ কাটিয়ে যাবেন, জনগণকে আবারও প্রতারণার একটা ফাঁদে ফেলবেন, এবার আসলে মনে হয় পার পাওয়ার উপায় নাই। জনগণ খুব ভালো করেই বোঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে, কোথায় ধোঁকা দেওয়া হচ্ছে, এবং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে সবাই খুব নাইভ হিসেবে বসে আছেন, ওনারা কিছু খেয়াল রাখতেছেন না, বুঝতেছেন না। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন, গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরও অনেক রাজনীতি সচেতন হয়েছেন। আপনারা চায়ের দোকানে যখন যাবেন, গ্রামের একদম উঠানে যখন যাবেন, গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই।